নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী। আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা বর্ণচোরা গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প, বর্ণচোরা। আমাদের পুরনো চাকর নারায়ণের সাধু ভাষার উপর ছিল ভারী ঝোঁক। ভাত কাপড়কে তুচ্ছভাবে ভাত কাপড় বলতে প্রাণ চাইত না তার। বলতো অন্ন বস্তর, জুতোকে বলতো পাদুকা, বিছানাকে বলতো সজ্জে, ছোট ছেলেদের ভুলেও কখনো বালক ছাড়া ছেলেপুলে বলতো না। আর বুড়ো মানুষরা ছিল তার কাছে বের্ধ ব্যক্তি। মুখে মুখে তার জোগাতো বেশ মজার মজার কথা। নিজে সে ব্যর্থ হয়ে অনেক দিন দেশে চলে গেছে, কিন্তু তার কথাগুলো বাড়ি থেকে চলে যায়নি। ঠাট্টা তামাশার সময় সবাই নারায়ণের কথা ব্যবহার করে যখন তখন। একটা মজার কথা সে প্রায় বলতো বলতো বালক জাত বড় সর্বনেশে জাত বাবু, ওনাদের কখনো অবোধ বলে অগেরাজ্জি করবেন না। ওনাদের পেটে পেটে যা বুদ্ধি, তাতে আপনাদের এক হাটে বেচে আর এক হাটে কিনে নিয়ে আনতে পারে। ওনারা হচ্ছেন বর্ণচোরা আম। হঠাৎ একদিন নারায়ণের সেই অভিমতটি খাঁটি বলে প্রমাণ করে বসল আমাদের বাড়ির বালকেরা। আমাদের নিশু, বাসু, নাটু, সাঁটু, কানু, ভানু, রানু, টুনুর দল। বাড়ির ৩ কর্তার শেষ বয়সের ৮টি ছেলে মেয়ে, ৬ থেকে ১৩-১৪ মধ্যে সব বয়স্কটির। গুণের দিক থেকে প্রত্যেকেই এক একটি ৪ পেয়ে লক্ষ্মী। চৌধুরী বাড়ির ঘরবাড়ি সবকিছু তছনছ করার জন্যেই যেন বিধাতা পুরুষ এ কটিকে নির্জনে বসে গড়েছেন। লাফানো, ঝাঁপানো, ফেলা ছড়া, জিনিসপত্র ভাঙাচোরা, খেতে নাইতে হুলস্থুল বাঁধানো, এবং এ সবের সুবিধা না হলেই পাড়া জানিয়ে চিৎকার করা ছাড়া এদের দিয়ে যে আর কিছু হওয়া সম্ভব, সে কথা স্বপ্নেও কেউ ভাবেনি কোনোদিন। ওদের কিচ্ছু হবে না, এই হচ্ছে ওপরওয়ালাদের অভিমত। এদের ওপর আরোপ করতে বেশ কতকগুলি ভালো ভালো বিশেষণ আবিষ্কার করেছেন কর্তারা, যথা আস্ত ভূত, গেছো বাঁদর, পাহাড়ে শয়তান, রঘু ডাকাত, মেয়ে গুন্ডা, মন্দা ভগবতী ইত্যাদি। হঠাৎ একদিন তাক লাগিয়ে দিলে গেছো বাঁদর সাঁটু চন্দর। যে সাঁটুর কেটে যাওয়া, ছড়ে যাওয়া, আছাড় খাওয়া আর হাত পা ভাঙার বহর দেখলে মনে হয় এখনো বুঝি ৩ বছর পার হয়নি ওর। শোনা গেল সেই সাঁটু নাকি বই লিখছে। এও শোনা গেল যে সে বই নয়, নাটক। নাটকও যেমন তেমন নয়, যার নাম হচ্ছে হায় রে সংসার। সে নাটক অভিনয় করবেন বাকি সব গুণধরেরা। শুনে তো ওপরওয়ালারা অবাক। এদের ভিতর এত বর্ণচোরা আম আর কাকে বলে? বড় কর্তা চোখ কপালে তুলে বলেন, হ্যাঁ, কি বললি? সেটো নাটক লিখছে? সেই নাটক আবার প্লে করবি তোরা? কিসের পালা লিখেছে? কীচকবধ, তারকা নিধন, নাকি বক রাক্ষসের বোকামি? নাটু ছোট ভাইয়ের হয়ে সবিনয়ে জানায়, ওসব সেকেলে টেকেলে কিছু নয় জ্যাঠামশাই। নাটকের নাম হচ্ছে হায় রে সংসার। অ্যাঁ, কি বললি? শুনি আর একবার। হায় সংসার? হায় নয় জ্যাঠামশাই, হায় রে। আরে রেখে দে তোর রে। বলি সেঁটো লিখেছে তো বই, আছে কি ওতে? রানু তাড়াতাড়ি অবহিত করিয়ে দেয়, ওতে আর হাতি ঘোড়া কি থাকবে জ্যাঠামশাই? বইটা হচ্ছে সাধারণ বাঙালি জীবনের একখানি নিখুঁত চিত্র।
জ্যাঠামশাই যেন হঠাৎ কানে গাঁটটা খান। চুল নেই, তেল চকচকে টাক, তবু নিজের চুল নিজে মুঠো করে ধরবার ভঙ্গিতে ধরে হুমো মতো মুখ করে বললেন, কি হলো কথাটা? বলতো আর একবার। সাধারণ বাঙালি না কি বললি? মনে হচ্ছে কোথায় যেন শুনেছি কথাটা। রানু বলে, ৬২ বছর ধরে তো বাংলা ভাষা শুনে আসছেন জ্যাঠামশাই, এই সামান্য কথাটুকু শুনেছেন, এতে আর আশ্চর্য কি? জ্যাঠামশাই যেন কিছু কৌতূহলাক্রান্ত। খানিকক্ষণ ঘাড় নেড়ে নেড়ে বলেন, তা কে কে সাজবি? কে নয়, রানু মুখস্থ করা পার্টের মতো গড়গড় করে বলে যায়। নতুনদা সাজবে জমিদার, রাঙাদা নিজে ডাক্তার, ছোড়দা গরিব কেরানি, বাসু জমিদারের গোপাল ভাঁড়, কানু কবি, ভানু হচ্ছে শয়তান কালোবাজারি, টুনু হচ্ছে একটি স্নেহময়ী মা, আমি স্কুলের হেডমিস্ট্রেস। পাশের বাড়ির গদাকে হাতে পায়ে ধরে চাকর সাজাতে রাজি করানো হয়েছে। বলিস কি? ক্রমশই তাজ্জব বনে যান জ্যাঠামশাই। আর শোনার ধৈর্য থাকে না। অবাক হয়ে বলে ওঠেন, এই এত সব আছে তোদের বইতে? স্টেজ হবে কোথায়? কেন, নিচেকার হলে বইয়ের আলমারিগুলো সরিয়ে ফেলা হবে? সে আপনি দেখবেন তখন জ্যাঠামশাই, ঘর চিনতে পারবেন না। ডেকোরেটর আসবে, ইলেকট্রিক ফিট করা হবে, সাজটাজ আসবে ভাড়া হয়ে। সবই তো তার কমপ্লিট, শুধু মুশকিল হয়েছে দুটো পার্ট নিয়ে। রানুর গলার স্বর করুণ হয়ে আসে। সে বলে, বাউল ভিখিরি সাজতে কেউ রাজি হচ্ছে না, আর একটা দজ্জাল পিসি জোগাড় হচ্ছে না কিছুতেই। মেয়েই নেই আর। তা ওই দজ্জালের পার্ট তুই নিলেই পারতিস, ঠিক হতো। আমি যে অলরেডি স্কুলের বড় দিদিমণি সাজছি। রানুর স্বর করুণতর। পিসি যদি একটু নিতে রাজি হতেন, ওকে আর কষ্ট করে পার্ট মুখস্থ করতে হতো না। নিজের স্বভাবেই। ভাঁড়ার ঘর থেকে একগাছা সজনে ডাঁটা হাতে পিসি রণরঙ্গিনী মূর্তিতে ছুটে আসেন। কি বললি লক্ষ্মী ছাড়া মেয়ে? যা নয় তাই কথা? আমি করব তোদের সঙ্গে পেলে? হ্যাঁ? রানু তাড়াতাড়ি জ্যাঠার আড়ালে সরে গিয়ে কাতর অনুনয়ে বলে, দোষ কি পিসি? এ তো শখের থিয়েটার, তাছাড়া কষ্ট করে রিহার্সাল দিতে হবে না তোমাকে। ওদিক থেকে টুনু টুক করে বলে, শুধু খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা না দিলেই হলো, অন্য বাড়ির ছেলেরা ভাইপো সাজবে কি না? রোজ তোদের খুন্তি ছ্যাঁকা দিই না? বলে পিসির আগে খটখট করে চলে যান। খটখট করে কেন? পিসির পায়ে খড়ম। খড়ম কেন? পায়ে কাঁচ ফোটার ভয়ে। বছর 10 আগে একবার পায়ে বোতল ভাঙা ফুটে পিসিকে শেষ অবধি হাসপাতালে যেতে হয়েছিল। সেই ইস্তক পিসি খড়ম ভিন্ন এক পা হাঁটেন না। দুবেলা খড়ম ধন, রান্না পর্যন্ত চালানোই খড়ম পড়ে। জ্যাঠামশাইকে বাগে পেয়ে রানু টুনু ইত্যবসরে গুছিয়ে চাঁদার কথা তুলেছে। কিন্তু কে জানে, পিসি আবার হঠাৎ বেরিয়ে আসবেন খটখটিয়ে। তাচ্ছিল্যের সুরে পিসি বলেন, আমি তোদের থিয়েটারে রং মেখে সং সাজবো? শোনো কথা। টুনু ব্যস্ত হয়ে বলে, ওমা, সে কি? ওসব কিছু করতে হবে না তোমাকে, যেমন আছো। ফিক করে একটু হেসে পিসি বলেন, একটা পরচুলো তো পড়তে হবে। এই ন্যাড়া বুড়িকে নিয়ে করবি কি তোরা? রানু সৎসাহে বলে, তাই তো দরকার গো, কেউ ন্যাড়া হতে চাইছে না বলেই তো হয়েছে মুশকিল। পিসি আবার চলে যান খটখটিয়ে। যাই হোক, এদের ব্যাপার তো মিটল। খবরটা মেজকর্তার কানে যেতে সর্বনাশ, মারমুখী হয়ে আসেন তিনি ছুটে। গগন বিদীর্ণ করে বলেন, কি বললি? থিয়েটার? সেঁটো লিখেছে ড্রামা, তোমরা করছো প্লে? হ্যাঁ, হলো কি বাড়িতে? রোসো, করাচ্ছি থিয়েটার।
এক ধাত থেকে শায়েস্তা করছি সবাইকে। বড্ড ফাজিল হয়েছ দেখছি। এসব শিখলে কবে? এখনো দুবেলা ভাত খেতে বসে সেঁটোর মার কাছে পিটনচণ্ডী খায় না? এ যে দেখি ডুডুও চলে, তামাকও চলে। থিয়েটার করবে, পিঠের ছাল তুলব না? এক ধাত থেকে পিঠের ছাল তুলব। পাইকিরি হিসাবে চাবুক লাগাবো সকলকে। হার একটাই, মাস একটাই করে ছাড়ব। রাগে যেন তুড়ি লাফ খেতে থাকেন মেজকর্তা। তা রাগ তিনি করতেই পারেন। চিরকাল থিয়েটার, বায়োস্কোপ, যাত্রা, গান, রেডিও, গ্রামোফোন সব কিছু তার দু চক্ষের বিষ। ওদের পথ দিয়ে হাঁটেন না, ওসবে ছায়া মারান না। মেজকর্তা বাড়ি থাকলে রেডিওর চাবি খোলা হয় না সাহস করে। ওর বড় বড় গোঁফ জোড়া আর রাশভারী চেহারা দেখলে সকলেই নিজের ওপর রাশ টানে। মজা করেন ছোট কর্তা। ওদের চুপি চুপি আড়ালে ডেকে মোটা চাঁদা দেন। আবার খাবার দালানে বসে জোর গলায় বলেন, খবরদার বলছি, ওসব মতলব ছেড়ে দাও তোমরা। মেজদা তাহলে আস্ত রাখবেন না। তোর বাবাকে চিনিস তো রানী? চেনে বই কি। না আবার, যারা হায়রে সংসার লিখেছে কাউকে চিনতে তারা বাকি রেখেছে নাকি? তা বললে কি হবে? ওদের এখন নতুন উৎসাহ, নবীন আশা। জ্যাঠাকুড়োর ভয় সমুদ্রে বালির বাঁধ। দু একদিন লুকোচুরি চলে, তারপর বাঁধ ভাঙা নদী। সারাদিনই বাড়িতে অভিনয়ের হাওয়া বইছে। যখনই যে ছেলে মেয়েটিকে দেখো আরশির সামনে আছে, শুধু আছে, হাত পা নাড়ছে, মুখভঙ্গি করছে, ঘুষি পাকিয়ে লেকচার দিচ্ছে, কি না করছে। এছাড়া চাঁদার খাতা নিয়ে তাড়া করা, হ্যান্ডবিল লিখে বিলি করা, এসবও চলছে ফাঁকে ফাঁকে। পাড়ার ছেলেদের বাড়ি থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। জ্যাঠামশাইকে ভুজুং ভাজুং দিয়ে মোটা কিছু আদায় করা হয়েছে। শোনা যাচ্ছে পিসিও নাকি শিকে পাঁচেকের আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, পার্ট নিতেও নাকি নিমরাজি হয়েছেন তিনি। তবে ন্যাড়া মাথায় রাখবেন না পরচুলে ঢাকবেন সেটা অসাব্যস্ত আছে। এদের ইচ্ছা ন্যাড়াই থাক, পিসির মাথায় চুল সেটা যেন বেমানান। পিসি বলছেন, জগৎশুদ্ধ পিসির মাথা ন্যাড়া এমন কিছু প্রমাণ আছে? শুধু মেজকর্তাই অনমনীয়। তোর জোরের ছন্দাংশ দেখলেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠছেন, আর এক ধার থেকে সবাইকে ন ভূত ন ভবিষ্যতি করছেন। পিসির পার্ট নেওয়ার খবরে তিনি জলে পড়েন কি আগুনে পড়েন। ডাক দেন, বিন্দি বিন্দি, ওই হাড়গিলে চামচিকে ধিঙ্গি অবতার, তুই নাকি ওদের সঙ্গে একটু করবি? বিন্দি বা বিন্দুবাসিনী লজ্জা লজ্জা মুখে বলেন, কি করি মেজদা, ওরা সব বড্ড ধরেছে, ছাড়ছে না। আহা, কত আশা করে বইটা লিখেছে। বাড়িতে এমন জলজ্যান্ত আস্ত পিসি থাকতে একটা পিসির অভাবে বইটা মাটি হবে? ওদের অভাব কিসের? নিজেরা করে না কেন? একটু নরম সুর ধরেন মেজকর্তা। বিন্দুবাসিনী বলেন, ওই তো হয়েছে মুশকিল। পাড়ার মেয়েগুলোকে বলেছিল, সবাই ভালো ভালো শাড়ি গয়না পরতে চায়, থান কেউ পরবে না। আমিই তো কেবলমাত্র মায়ায় পড়ে, আবার দেখো না কি এক বাউল মাউল নিয়ে পড়েছে ভাবনায়। ছেলেগুলোও সব শার্ট কোট বুট প্যান্ট পরে গ্যাডম্যাট কথা কইবে, কেউ আলখাল্লা পরে ওটা করতে রাজি নয়। মেজকর্তা হঠাৎ বীর বিক্রমে হাঁক দেন, সেটো সেটো, এই গেছ বাদর, শোন দিকি। সাঁটু ছুটে আসে, কি বলছেন? বলি, এমন বই লিখিস কেন হতভাগা, যে একটো করবার লোক জোটে না? সাঁটু কাঁদো কাঁদো হয়ে বলে, আগে কি করে জানবো মেজ জ্যাঠামশাই? সংসারের গপ্প সংসারের মতন লিখব তো। এমন জানলে আগা পাঁচতলা রাজা রানী দিতাম। রানু বোকাটা স্কুলের বড় দিদিমণি সাজবে, তবু ফুলের মোটুক চাই ওর। বলে কি না, জন্মে কখনো ফুলের মোটুক পরলাম না রাঙাদা, একদিন থিয়েটার করব, তাও পড়তে দিবি না, নে পড় তবে। প্রাণ ভরে ফুলের মুটুক ফুলের মালা, আর কি।
টুনি কোট ধরে বসে আছে, শেষদির বিয়ের লাল বেনারসিটা পরে মা সাজবে। আমার এখন হাত পা আঁচড়াতে ইচ্ছা করছে। বাউলটাকে তো বাদই দিয়ে দিলাম। মেজকর্তা ভুরু কুঁচকে বলেন, বাদ? বাউল বাদ দিলে নাটকের রইল কি? মেজ জ্যাঠার কাছ থেকে এহেন সহানুভূতি, এ যে স্বপ্নাতীত। আর কিছু নয়, তুলসীতলায় হরির লুট মানার ফল এটি। মেজ জ্যাঠার সুমতির জন্য মা কালীর কাছে নগদ 5 পয়সা আর তুলসীতলায় হরির লুট মেনেছিল সাঁটু। সে হচ্ছে দলপতি, তারই তো যত ভাবনা। ভাবল সুবর্ণ সুযোগ, এই মৌকায় কিছু চাঁদা বাগাবার তাল করা যাক। বাড়ির মধ্যে একমাত্র এঁকেই ঘায়েল করা যায়নি, মানে সাহস হয়নি। মুখের ভাব যতটা সম্ভব করুণ করে সে বললে, কপাল আমার মেজ জ্যাঠামশাই, নইলে চাঁদাই বা ক টাকা উঠল। আহা, ভাইপোর করুণ মুখ জ্যাঠাকে ভারী বিচলিত করল। না হলে তিনি খামোকা খপ করে নগদ 5 টাকা চাঁদা কবুল করে বসেন? দু পাটে দন্ত বিকশিত করে সাঁটু ছোটে সমাজে সুখবর দিতে। আর ভাবে, তাই তো, লোকটাকে যত নির্মায়িক ভাবতাম তেমন নয় দেখছি। হায়রে সংসারে জ্যাঠার চরিত্রটা রাক্ষুসে না করলেই হতো। চাঁদা দেবার সময় মেজকর্তা আবার দয়াপরবশ হয়ে প্রশ্ন করেন, কিরে, তোদের বাউল জোগাড় হলো? এবারে সকলে সদল বলে এসেছিল। একযোগে সবাই নানা করে ওঠে, ও পাটটা আমরা ফেলে দেব, কি দরকার, কেউ যখন। মেজকর্তা চোখ পাকিয়ে বলেন, ফেলে দিবি? জলজ্যান্ত একটা মানুষকে ফেলে দিবি মানে? এ কি ছেঁড়া কাগজ নাকি? ফেলে দিলেই হলো? যেমন করে পারো জোগাড় করো গে, বাউল চাই চাই। আচ্ছা আচ্ছা, ইয়ে, ফেলবে তার সময়ই বা কোথা? বলতে বলতে সব কটা সরে পড়ে। হঠাৎ বাউলের উপর এত দরদ কেন মেজকর্তার, সেইটাই বুঝে উঠতে পারে না। সেদিন না পারলেও পারে কিন্তু দুদিন পরে। সন্ধ্যাবেলা 3 তলার ছাদে ঘটা করে চলছে ড্রেস রিহার্সাল। পাড়ার অভিনেতারাও সব হাজির, অনুপস্থিত শুধু টুনি। তাকে ডাকাডাকি চলছে। অবশ্য পিসিও বাদ আছেন, তার তো রিহার্সাল নেই, যা করবেন স্বভাবে। গদা বলে, যাক, পিসি তাহলে রাজি হলেন। নাটু বলে, তাই তো দেখছি, মুখে যতটা গর্জন ততটা। কথাটা শেষ হবার আগেই হঠাৎ সিঁড়িতে দুমদুম শব্দ। টুনি ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে, রক্তমূর্তি চেহারা। হাসছে না কাঁদছে বোঝা দায়। কিরে টুনি, কি হলো? হাঁপাচ্ছিস কেন অত? আরে মোলো বল না ছাই। টুনি কোনো প্রকারে নিচের দিকে আঙুল দেখিয়ে বলে, মেজ জ্যাঠা। মেজ জ্যাঠা? কি বলেছেন? হ্যাঁ, চাবুক টাবুক আনছেন নাকি? ওরে সেটো, কি হবে? ও গদা, সিঁড়ির দৌড়টা চেপে ধর না রে। টুনু অনেক কষ্টে বলে, চাবুক নয়, নাচ। নাচ? হ্যাঁ রে ছোড়দা, মেজ জ্যাঠা নাচছেন। মেজ জ্যাঠা নাচছেন? ওরে বাবা রে, রাগের চোটে নির্ঘাত পাগল হয়ে গেছেন। ও টুনি, কোথায় নাচছেন রে? টুনি এতক্ষণে একটু সুস্থ হয়েছে। ফিসফিস করে বলে, ঘরের মধ্যে দরজায় খিল দিয়ে আরশির সামনে মালকোচা করে ধুতির উপর মেজ জেঠির সেমিজ পরে বর্দার ডাম্বেলটাকে একতারা করে বাউল নাচের রিহার্সাল দিচ্ছেন। আমি জানলা দিয়ে, উহ, আমাকে যেই না দেখেছেন, বাবা রে, এখনো আমার বুক ঢিপ ঢিপ করছে। এরা রুদ্ধশ্বাস বক্ষে না কি যেন বলে, সেইভাবে প্রশ্ন করে, তোকে দেখে কি রে, সেই ডাম্বেল ছুঁড়ে? না রে গদা, তা নয়। আমাকে দেখতে পেয়েই ফিক করে হেসে বললেন, কি গো, একটা বুড়ো হাবড়া বাউল হলে চলবে তোমাদের? না চললে আর পাচ্ছই বা কোথায়, কি বলো? এত কথার মধ্যে কিন্তু চুপচাপ ছিল স্বয়ং নাট্যকার। সেই অবধি ডাক্তারের সাজতে সরু ছুচলো একজোড়া গোঁফ নিয়ে নাকের নিচে
ঠিকমতো সাঁটতে হিমশিম খাচ্ছিল সে। এইবারে সেই সাঁটা গোঁফের ফাঁকে একটু মুচকি হেসে বলে, এ সন্দেহ আগেই করেছিলাম আমি। বলি, খামোখা বাউলের জন্য এত মাথা ব্যথা কেন রে বাবা? জানি বাবা, মুখেই যত তরপানি, ভেতরে সকলেই এক একটি দিব্যি সেই যে বর্ণচোরা আম না কি বলে, তাই। নমস্কার। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।